বিশ্ব মানবতার কল্যাণে শক্তিশালী অংশীদারিত্বের তাগিদ প্রধানমন্ত্রীর। ইউনেস্কোর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান। Let us seize the moment to forge strong partnership for common good of our global humanity. বৈষম্য দূর করতে উৎপাদনে সক্ষম উন্নয়নশীল দেশগুলোর কাছে টিকা প্রযুক্তি উন্মুক্ত করার তাগিদ। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাল শুরু এসএসসি ও সমমান পরীক্ষা। অভিভাবকদের মাঝে স্বস্তি, ডিজিটাল জালিয়াতি রোধে তৎপর প্রশাসন। প্রশ্ন ফাঁসের পর এবার ফল প্রকাশের আগেই চাকরির নিয়োগ পরীক্ষার খাতা বিক্রির অভিযোগ। দায় এড়াতে পারে না আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়, বলছে পুলিশ, তদন্তের দাবি। তেলের দাম বাড়ার অজুহাতে আমদানি রপ্তানি পণ্য হ্যান্ডলিংয়ের বেসরকারি আইসিডিতে চার্জ বাড়ল 23%। ট্যারিফ কমিটি বাদ দিয়ে নেওয়া সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবসায়ী। বিশ্ব মানবতার কল্যাণে শক্তিশালী অংশীদারিত্বের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড বাস্তবতায় শিক্ষা ব্যবস্থায় প্রত্যেক শিক্ষার্থীর জন্য ডিজিটাল ডিভাইস নিশ্চিত করতে হবে বিশ্ব নেতাদের। প্যারিসে স্থানীয় সময় শুক্রবার বিকেলে ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে প্যারিস পিস ফোরামের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে শেখ হাসিনা বলেন, উৎপাদনে সক্ষম উন্নয়নশীল দেশগুলোর কাছে টিকা প্রযুক্তি উন্মুক্ত করা হলে বৈষম্য দূর করার পথ তৈরি হবে। দেবাশিস রায় রিপোর্ট। বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির বিকাশ, লালন এবং সুরক্ষায় কাজ করা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেস্কো পা রাখল প্রতিষ্ঠার ৭৫ বছরে। ঐতিহাসিক এই ক্ষণকে স্মরণীয় করে রাখতে সংস্থাটির পক্ষ থেকে আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান। Her Excellency Sheikh Hasina, Prime Minister of Bangladesh। শুক্রবার ইউনেস্কো সদর দপ্তরের এই অনুষ্ঠানে সংস্থাটির মহাসচিব আঁদ্রে আজুলের আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ উপস্থিত ছিলেন পুরো বিশ্বের অন্তত ২০ জন সরকার ও রাষ্ট্রপ্রধান। এ সময় শেখ হাসিনা বলেন, বৈশ্বিক শান্তি বজায় রাখতে একটি কার্যকর প্ল্যাটফর্মের নাম ইউনেস্কো। The pandemic has severely disrupted our education system. For recovery, we need a global plan to prioritize learning by investing in digital tools and services, access to internet, digital contents, and especially building of teachers. কোভিড পরবর্তী সময়ে শিক্ষা, ভ্যাকসিন প্রাপ্তি সহ মানবতার কল্যাণে তিনি বিশ্ব নেতৃবৃন্দকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। Let us seize the moment to forge strong partnership for common good of our global humanity. এর আগে শুক্রবার সকালে ফ্রান্সের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা প্যারিস পিস ফোরাম বা পিপিএফ স্বল্প আয়ের উন্নয়ন সহযোগিতার প্ল্যাটফর্ম সাউথ সাউথ কোঅপারেশনের এই বৈঠকে যোগ দেন সরকার প্রধান। প্যানেল আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ভ্যাকসিন উৎপাদনের প্রযুক্তি পেলে বাংলাদেশের মতো দেশগুলোও মহামারী নিরাময়ে অবদান রাখতে পারে। The huge gap in access to vaccines and treatments is only too telling. A number of developing countries like Bangladesh have the capacity to ensure vaccine equity and quality. We need support with technical know-how or TRIPS waiver to go into large-scale vaccine production for sharing vaccines with the rest of the world. বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জের প্রযুক্তিগত সমাধানের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে বাংলাদেশে একটি নলেজ সেন্টার স্থাপনে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ। কাল শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। প্রতি বেঞ্চে বসানো হবে একজন করে শিক্ষার্থী। আর কেন্দ্রের বাইরে অভিভাবকদের অযথা জড়ো না হতে আহ্বান জানিয়েছে প্রশাসন। ফেরদৌস লিপির রিপোর্ট।
সীমিত পরিসরে সশরীরে ক্লাস, পরীক্ষা ও স্কুল উপস্থিতির মধ্য দিয়ে করোনাকালে ১.৫ বছর ধরে ক্ষতিগ্রস্ত শিক্ষাজীবনকে স্বাভাবিক করতে সেপ্টেম্বরে খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। তবে স্কুলগুলোতে ছিল সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি পালনের কঠোরতা। এরই ধারাবাহিকতায় মহামারীর সংকটে দীর্ঘ বিরতিতে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। করোনা সংক্রমণ মাথায় রেখে কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের। এক্ষেত্রে প্রতি বেঞ্চে বসানো হবে একজন শিক্ষার্থী। কেন্দ্রের বাইরেও একজন শিক্ষার্থীর জন্য একজন অভিভাবক উপস্থিতি নিশ্চিতে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এছাড়া শিক্ষা বোর্ডের আওতায় ৬০টি ভিজিলেন্স টিম কাজ করবে কেন্দ্রগুলোতে। আমাদের প্রথম কাজ হলো স্বাস্থ্যবিধি মানতে হবে। সম্মানিত অভিভাবকদেরকে আমরা বলেছি পরীক্ষা হলের বাইরে তারা যেন ভিড় না করে, কারণ ভিড় করলে সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে। স্কুলগুলো বলছে ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা পাবলিক পরীক্ষা নেওয়াকে সহজ করবে। আমার স্টুডেন্টদেরকেও আমি এভাবে পরীক্ষা নিরীক্ষা করে এ পর্যন্ত ঢুকিয়েছি এবং পরীক্ষার্থী যারা আসবে তাদেরকেও এইভাবে আমি থার্মোমিটার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তাপমাত্রা মেপে ঢুকাবো। আর দ্রুত ফল প্রকাশ করে নতুন শিক্ষাবর্ষ শুরু করার দাবি অভিভাবক ও শিক্ষার্থীদের। 3টে বিষয়ে পরীক্ষা হবে, পড়ার জন্য পর্যাপ্ত টাইম পেয়েছি এবং প্রিপারেশন আলহামদুলিল্লাহ খুব ভালো। আশা করি পরীক্ষাটা খুব ভালোই হবে। চাই যে ভালোভাবে পরীক্ষাটা হয়ে যাক। এখন এরপর আমরা যেন কলেজে উঠে আমাদের কলেজের কার্যক্রমটা যেন শুরু হয়ে যাক। পিছিয়ে যাওয়াটা যেন কভার করে দেয় আমাদের এই প্রত্যাশা, যাতে পিছিয়ে না যায়। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১,৬১,১৩৮ জন পরীক্ষার্থী অংশ নেবে, যা গতবারের তুলনায় ১৭,০৪৮ জন বেশি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। কেবল প্রশ্ন ফাঁসি নয়, ফল প্রকাশের প্রক্রিয়া শেষ করার আগেই খাতা বিক্রি। চাকরি নিয়োগ পরীক্ষায় এমন নানা অনিয়মের অভিযোগ উঠেছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। লাখো প্রার্থীর পরীক্ষা নেওয়ার সক্ষমতা নিয়েও সন্দিহান খোদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে বিশ্ববিদ্যালয়টির অধীনে অনুষ্ঠিত সব চাকরির পরীক্ষা তদন্তের দাবি জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। শাকির আহমেদের রিপোর্ট। গত ৬ নভেম্বর ৫টি ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে সামনে আসে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম। গ্রেপ্তার হন বিশ্ববিদ্যালয়টির আইটি টেকনিশিয়ান মুক্তারুজ্জামান রয়েল। নিয়োগ পরীক্ষা কমিটির প্রধান জানালেন কিভাবে প্রশ্ন গেল মুক্তারের হাতে। মুক্তার ইন্টারনেটের কানেকশন যেগুলো আছে এইগুলি বেসিক্যালি ও ডিল করে আর কি। ওদেরকে ডেকে আনি আর কি, মাঝে মাঝে ডাকে যে এটা কী হবে। ওদিক দিয়ে সরাসরি মনে করেন যে ওএমআর এর প্যাকেটটা ফিল আপ করাইলাম। ডিভাইস যেগুলি ইউজ করছি এখন সেই ডিভাইসের সাথে কোনো অবস্থাতে ঢুকছে কিনা স্বীকার করলেন যথাযথ প্রক্রিয়ায় মনিটরিং করা হয়নি তথ্য প্রযুক্তির নানা ফাঁকফোকর। প্রশ্নের টেকনিক্যাল সাইডগুলি দেখা হয়েছে, কিন্তু আমরা যে প্রশ্ন করতেছি এখানে বসে টাইপ করতেছি এইগুলো যে আউট হইতে পারে এগুলো আমাদের মাথার মধ্যেই আসে নাই। 2019 সালে 6টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা গ্রহণের দায়িত্ব পায় আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়। নিয়ম অনুসারে পরীক্ষা গ্রহণের 2 বছর পর্যন্ত এই কক্ষে খাতা সংরক্ষণের বিধান থাকলেও বাংলাদেশ ব্যাংকের একটি টিম পরিদর্শনে এসে দেখতে পায় পরীক্ষার খাতা ফল প্রকাশের আগেই বিক্রি করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে আবারও সেই পরীক্ষা গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক। তবে খাতা খোয়া যাওয়ার ঘটনায় তৎকালীন কমিটির অদক্ষতাকেই দায়ী করলেন বর্তমান পরিচালক। তদানীন্তন ডাইরেক্টর যিনি ছিলেন আর কি, তার কাছ থেকে আপনাদের জানতে হবে। তার কারণ হইতেছে উনি এককভাবে সবকিছু করতেন। গোয়েন্দা পুলিশ বলছে শুধু টেকনিশিয়ান রয়েলই নন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কোনোভাবেই দায় এড়াতে পারেন না। এখানে যে আহসানুল্লাহ ইউনিভার্সিটি সেটা দায় এড়াতে পারে না। প্রায় 60 কোটি টাকার মতো লেনদেনের তথ্য আমরা প্রাথমিকভাবে পেয়েছি। এই বিশ্ববিদ্যালয়টির অধীনে বাংলাদেশ ব্যাংক আর কোনো পরীক্ষা নেবে না। এই সিদ্ধান্তে খুশি চাকরি প্রার্থীরা। যারা জড়িত থাকবে তাদেরকে যথেষ্ট শাস্তির আওতায় নিয়ে আসা হোক। বাংলাদেশ ব্যাংক বলছে নোটিশের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কৈফিয়ত তলব করা হয়েছে যে তোমরা 14 তারিখের মধ্যেই তোমরা তোমাদের এই ওপিনিয়নটা জানাবালি। আমরা যদি কনভিন্স হই আমার ম্যানেজমেন্ট অবশ্যই তাদের একনিষ্ঠ ব্যবস্থা গ্রহণ করবে। রোববার বাংলাদেশ ব্যাংকে নোটিশের জবাব দেওয়ার কথা রয়েছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। বদলে যাচ্ছে রাজশাহীর পদ্মা পাড়ের দৃশ্য। ওয়াকওয়ের পর নগরবাসীর জন্য আধুনিক বিনোদন কেন্দ্র নির্মাণের পরিকল্পনা শিগগিরই যাবে মন্ত্রণালয়ে, জানালেন মেয়র। জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে আমদানি রপ্তানি পণ্য হ্যান্ডেলিংয়ে 23% হারে চার্জ বাড়িয়ে দিয়েছে বেসরকারি আইসিডি মালিকরা।
ট্যারিফ কমিটিকে পাশ কাটিয়ে অংশীদারদের সাথে আলোচনা না করেই এই চার্জ বাড়ানোতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এই অবস্থায় বাড়তি চার্জ নেওয়ার সিদ্ধান্ত স্থগিতের দাবি জানিয়ে বন্দরকে চিঠি দিতে যাচ্ছে ব্যবসায়ী সংগঠনগুলো। স্বাক্ষর চিবুর ক্যামেরায় কমলদার রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত পণ্য দীর্ঘ সূত্রিতা ছাড়া দ্রুত ডেলিভারি নিতে বেশ কবছর ধরে প্রাইভেট আইসিডিগুলোকে ব্যবহার করে আসছে ব্যবসায়ীরা। এক্ষেত্রে ব্যবসায়ীদের কাছ থেকে নির্ধারিত হারে চার্জ আদায় করে প্রাইভেট আইসিডিগুলো। আগে থেকে বাড়তি টাকা আদায়ের অভিযোগ থাকলো, এবার তার সাথে যুক্ত হয়েছে 23% বাড়তি চার্জ। এক্ষেত্রে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সমন্বয় করতেই চার্জ বাড়ানো হয়েছে বলে দাবি প্রাইভেট আইসিডি মালিকদের সংগঠন বিগডার। আমাদের কন্টেনার হ্যান্ডলিং ইকুইপমেন্ট এবং কন্টেনার ক্যারিং যে ভেহিকলগুলো আছে সবগুলোই কিন্তু ডিজেল কনজিউম করে। সুতরাং ডিজেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে এই মূল্যবৃদ্ধি না করলে আমরা আমাদের কস্ট রিকভারি করতে পারতাম না। আগে 20 ফুট সাইজের প্রতিটি কন্টেনারে রপ্তানি স্টাফিং প্যাকেজ 4140 টাকা হলো, এখন তা 5092 টাকা। একইভাবে 40 ফুট সাইজের কন্টেনারের ক্ষেত্রে 5520 টাকার পরিবর্তে 6790 টাকা পরিশোধ করতে হবে। এছাড়া আমদানি কন্টেনার হ্যান্ডেলিং এর ক্ষেত্রে 20 ফুট সাইজের কন্টেনারের জন্য আগে 7930 টাকা পরিশোধ করতে হলো, এখন তা 11255 টাকায় দাঁড়িয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, ট্যারিফ কমিটিকে পাশ কাটিয়ে বিগডা নিজেদের ইচ্ছা মতো চার্জ বাড়িয়েছে। বিগডা তো চলে আমাদের প্রিন্সিপালের সাথে, যেখানে সাথে ফরেন ইন্টারন্যাশনাল ইনভলভমেন্ট আছে। তো এখানে আমাদেরকে আগের থেকে ইন্টিমেশন দিতে হবে, জানাতে হবে, কারণ এটার জন্য একটা ব্রিদিং টাইম লাগে। হঠাৎ করে বললে তো এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। গত 4 নভেম্বর থেকে বাড়তি চার্জ কার্যকর করা হয়েছে বলে বন্দর এবং প্রাইভেট আইসিডি ব্যবহারকারীদের চিঠি দিয়েছে বিগডা। তবে বাড়তি চার্জ আদায়ের সিদ্ধান্ত স্থগিত রাখতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি চট্টগ্রাম বন্দরকে পাল্টা চিঠি দিতে যাচ্ছে ব্যবসায়ী সংগঠনগুলো। আর বন্দর কর্তৃপক্ষ বিষয়টা পর্যবেক্ষণ করছে। এমনিতেই আমাদের অতিরিক্ত কিন্তু ফ্রেট বাড়তি, সেই সাথে অন্যান্য খরচ বেড়ে গেছে, সাথে যদি আবার আপনার এই ডিপোর রেটও বেড়ে যায়, তাতে কিন্তু আমরা সবাই কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হব। দুই পক্ষের অসন্তোষের কারণে যদি চিটং পোর্টের প্রোডাক্টিভিটি হ্যাম্পার করার কোনো অবকাশ থাকে, তাহলে সেটা আমরা অবশ্যই দুপক্ষকে নিয়ে আমরা সেটা সমাধানের চেষ্টা করব। প্রাইভেট আইসিডিগুলো বছরে প্রায় 10 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে। এর মধ্যে 6.5 লাখ রপ্তানি কন্টেনার এবং 3.5 লাখ আমদানি কন্টেনার। চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমাতে প্রথম পর্যায়ে অন্তত 37 ধরনের পণ্য খালাসের ব্যবস্থা করা হয়েছিল এই 19টি প্রাইভেট আইসিডিতে। পরবর্তীতে পণ্য সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 60। আর বর্তমানে চট্টগ্রাম বন্দরের অনেকটা বিকল্প হিসাবে কাজ করছে এই 19টি প্রাইভেট আইসিডি। চট্টগ্রাম বন্দরের পার্শ্ববর্তী প্রাইভেট আইসিডি থেকে কমল দে, সময় সঙ্গে। বদলে যাচ্ছে রাজশাহীর পদ্মা পাড়ের দৃশ্য। নগর জীবনকে স্বস্তিময় করতে আধুনিক বিনোদন কেন্দ্রের পরিকল্পনা করছে সিটি কর্পোরেশন। ইতিমধ্যেই ওয়াকওয়ে, ঝুলন্ত ব্রিজ সহ সৌন্দর্য বর্ধনে চলছে নানা উন্নয়নমূলক কাজ। তবে বিনোদনের কেন্দ্রগুলোকে দখলমুক্ত করার দাবি সচেতন নাগরিকদের। মেয়র বলছেন, উন্নয়ন ও তার রক্ষণাবেক্ষণে তৎপর তারা। রাকিবুল হাসানের রিপোর্ট। প্রতিনিয়ত ছুটে চলা এ নগরে 7.5 লাখ মানুষের বাস। বেলা শেষে হাঁপিয়ে ওঠা জীবনে এ নগরবাসীর স্বস্তি ফেরে পদ্মা নদীর প্রাকৃতিক সৌন্দর্যে। এই সৌন্দর্য আরও উপভোগ্য করতে রাজশাহী সিটি কর্পোরেশন ইতোমধ্যে 2,88 লাখ টাকা ব্যয়ে নদীর তীরে 8 কিলোমিটার জুড়ে নির্মাণ করেছে ওয়াকওয়ে, মুক্ত মঞ্চ, পার্ক, নান্দনিক স্থাপত্যের ছোট ছোট ব্রিজ ও বসবার স্থান। তাতে ছুটির দিন সহ অন্যান্য দিনের বিকেলে পরিবার স্বজন নিয়ে সময় কাটাতে আসেন নগরবাসী। খুব সুন্দর তো পরিবেশ, অনেকদিন পরে বের হওয়া হয়েছে আর কি। যখন একঘেয়েমি লাগে এখানে আসলে একটু মনটা ফ্রেশ হয়, সতেজ লাগে। সব বন্ধু বান্ধবরা যখন একটু ফ্রি হয় তখন এই যে এখানে আসি, মনোরম পরিবেশ, বাচ্চা কাচ্চা নিয়ে সময় কাটাতে পারছে, একটু রিল্যাক্স আনন্দ করছে, ইন্টারেস্টিং জায়গা। তবে গড়ে ওঠা সব নান্দনিক স্থাপনাগুলো দখলমুক্ত রাখা না গেলে এর সৌন্দর্য নষ্ট হবে বলে মত সচেতন নগরবাসীর। এই দোকানের কারণে কিন্তু আমাদের হাঁটা চলা বা এতেও কিন্তু অনেক সময় অনেক প্রবলেম ক্রিয়েট হতে হয়। আপনি না খেতে না চাইলেও আপনাকে জোর করে এসে বসাবে। রাস্তাঘাটগুলোতে এখন ব্লক করে ফেলছে। মেয়র বলছেন, নদী পার্কে আরো নান্দনিক বিনোদন স্পটে রূপ দিতে গড়ে তোলা হবে সাংস্কৃতিক ঐতিহ্য কেন্দ্র, লাইব্রেরি, ইতিহাস গ্যালারি। আর সৌন্দর্য রক্ষায় সচেতন তারা। কিভাবে সাজাবো সেই বিষয়গুলি, এটা নিয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে
স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে যোগাযোগ করেছি। সিটি কর্পোরেশন জানিয়েছে পদ্মাপাড়ের বালুচরে দ্রুত চালু হবে বিচ বাইক রাইড। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। করোনায় কয়েক মাস বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে চীনে আবারও শুরু হয়েছে রফতানি। তবে প্রক্রিয়াজাতকরণে দেশটি নতুন করে দেয়া বিভিন্ন শর্তের কারণে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না ব্যবসায়ীরা। আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ খাতের প্রায় 90% ব্যবসায়ী। আর মৎস্য অধিদপ্তর বলছে প্রক্রিয়াজাত অবকাঠামো পরিদর্শন শেষে দ্রুতই অনুমোদন পাবে অন্যান্য প্রতিষ্ঠান। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বাংলাদেশ থেকে কাঁকড়া ও কুচিয়া রপ্তানি হয়ে থাকে চীন সহ কয়েকটি দেশে। এর মধ্যে আমদানিকারক হিসেবে শীর্ষ দেশ চীন। করোনার কারণে 9 মাস বন্ধ থাকার পর আবার রপ্তানি শুরু। তবে বাংলাদেশের প্রক্রিয়াজাতকরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পণ্যের মান নিশ্চিত করা ও সঠিক সনদ ব্যবহার সহ চীনের দেয়া বেশ কিছু শর্তে রপ্তানি তালিকা থেকে ছিটকে পড়েছে প্রায় 90% প্রতিষ্ঠান। বর্তমানে মাত্র 5টি প্রতিষ্ঠান রপ্তানির অনুমোদন পাওয়ায় পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যান্য ব্যবসায়ীরা। প্রতিদিন যদি মাল রপ্তানি হয় চীনের মধ্যে তাহলে সেক্ষেত্রে একটু লাভবান হয়। কোভিড-19 কারণে ব্যবসা বন্ধ হয়ে যায়, তারপর আমাদের এখন পর্যন্ত চায়নার আসলে আগের তুলনায় অনেক কম এক্সপোর্ট হয়। এদিকে রপ্তানি শর্ত পূরণে আগের কারখানাগুলো সংস্কার করে আধুনিকায়নের কাজ শেষ করেছেন অনেকে, কিন্তু এখনো অনুমোদন পাচ্ছে না সংশ্লিষ্টরা। যদিও মৎস্য অধিদপ্তর বলছে পরিদর্শন শেষে দ্রুতই মিলবে চীনের অনুমতি। এত লং টাইম ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, স্টাফদের খরচ বহন করা, তারপরে ফ্যাক্টরির ভাড়া দেওয়া খুব ডিফিকাল্ট। চীনই আমাদের সবচেয়ে বড় আমদানিকারক দেশ। লিস্টেড 5টার বাহিরেও আরও বেশ কিছু আবেদন আছে, আমরা সেগুলো যাচাই বাছাই করে তালিকা পাঠিয়েছি। শীঘ্রই একটা ভিডিও ইন্সপেকশন করবে, সেই আলোকে আমরা সিরিজ অফ কমিউনিকেশন করে যাচ্ছি। এই ভিডিও কমিউনিকেশনের পরে আমরা আশা করছি যে আরও প্রতিষ্ঠান আমরা লিস্ট করে আমাদের রপ্তানি বাড়াতে পারবো। করোনা পরিস্থিতির আগে প্রতি মাসে শুধু চীনেই 25 মেট্রিক টন কাঁকড়া রপ্তানি হলেও বর্তমানে তা নেমে এসেছে 15 মেট্রিক টনে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের সাদা সোনা খ্যাত চিংড়ির উৎপাদন বেশি হয় বাগেরহাটে। গেল বছরের তুলনায় এবার গলদা চিংড়ির উৎপাদন ভালো হলেও দাম কম হয় হতাশ চাষিরা। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে ফকিরহাটের চিংড়ি ঘের থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলী আকবর টুটুল। টুটুল, রাব্বি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বাগেরহাটের সবচেয়ে কিন্তু চিংড়ি উৎপাদন হয় বাগেরহাটের জেলায়, দেশের মধ্যে সবচেয়ে সাদা সোনা খ্যাত যে চিংড়ি। এবারে কিন্তু একটু ব্যতিক্রম, যেহেতু বারবার কিন্তু দুর্যোগ কবলিত এই এলাকায় বিভিন্ন সময় কিন্তু চিংড়ির উৎপাদন মার খেলো। এবার কিন্তু উৎপাদনটা কিছুটা লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে এমনটাই জানিয়েছেন। গত বছরের তুলনায় কিন্তু 10% কিন্তু উৎপাদন বাড়ছে বলে এমনটাই জানিয়েছেন বাগেরহাটের জেলা মৎস্য কর্মকর্তা। আমরা এখন একটি চিংড়ি ঘেরে রয়েছি, সে চিংড়ি ঘেরে কিন্তু এখানে প্রতিদিন সকালে কিন্তু এই গলদা চিংড়ি তারা কিন্তু এখান থেকে ধরে এবং বাজারে নিয়ে কিন্তু বিক্রি করে। আমরা কথা বলছি এখানে যারা চিংড়ি চাষি রয়েছেন, তারা যেমনটা জানিয়েছেন যে এখানে হঠাৎ করে কিন্তু তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু আসলে এই মাছের দাম কিছুটা কমে গেছে। যেখানে গলদা চিংড়ি 1780 টাকা করে পার কেজি ছিল, সেই গলদা চিংড়ি কিন্তু 1500 টাকা পর্যন্ত তারা দাম এখন বর্তমানে চলছে। এবং বাজারে কিন্তু চিংড়ির খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু একটা হতাশার মধ্যে রয়েছেন চাষিরা। এবং সব মিলিয়ে কিন্তু আসলে কিন্তু উৎপাদন যদি বাড়ার সাথে সাথে যদি দাম কমে যায় তাহলে কিন্তু চাষিদের মধ্যে একটা ধরনের হতাশা রয়েছে, সেই হতাশাটা এখন চলছে। আর যদি বাজার নিয়ন্ত্রণ করা যায় তাহলে হয় চিংড়ি চাষিরা আবার ঘুরে দাঁড়াবে, এমনটাই কিন্তু জানিয়েছেন চিংড়ি চাষিরা। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে বাগেরহাটের জেলায় কিন্তু প্রায় 70,000 চিংড়ি ঘের রয়েছে এবং প্রায় গলদা চিংড়ি, এবং এই মিশ্র চাষ কিন্তু হয়। গলদা চিংড়ির পাশাপাশি সাদা মাছ এবং বাগদা চিংড়িও কিন্তু এখানে চাষ হয়। এখানে 35,000 কিন্তু এখানে চিংড়ি চাষি রয়েছেন, তারা কিন্তু আসলে প্রতিনিয়ত কিন্তু এই অঞ্চলের চিংড়ির সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত রয়েছেন। তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন তাদের ঘুরে দাঁড়াবার জন্য। আপনারা জানেন যে বুলবুল এবং আয়লা এবং আপনার ইয়েসের কারণে কিন্তু চিংড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এই অঞ্চলে। তারপরেও কিন্তু চাষিরা কিন্তু হাল ছাড়েনি, তারা কিন্তু চেষ্টা করছেন যে আসলে ঘুরে দাঁড়াবার, কিন্তু সেই জায়গাটায় কিন্তু তাদের হঠাৎ করে দাম একটু কমে যাওয়ার কারণে কিন্তু হতাশার মধ্যে পড়েছে। আর চিংড়ি বাজারে কিন্তু এই দাম যদি
কম থাকে তারা কিন্তু এখন তারা এমনটাই চাষিরা বলছেন যদি তাহলে কিন্তু তাদের লস হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি দাম আগের মতন স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে কিন্তু তারা কিন্তু চিংড়ি চাষে লাভবান হবেন। এবার কিন্তু উৎপাদন অনেকটা বেশি, প্রায় 18,000 মেট্রিক টন চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা মৎস্য বিভাগ জানিয়েছেন। প্রায় গত বছরের তুলনায় 10% চিংড়ির উৎপাদন বাড়বে বলে এমনটা আশা করছেন। আমার কাছে ছিল বাগেরহাটের ফকিরহাটের চিংড়ি ঘের থেকে সর্বশেষ। দখল আর দূষণে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহরের জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখা 3টি খাল। দ্রুত দখলমুক্ত করে খালগুলোর নাব্য ফিরিয়ে আনার দাবি পৌরবাসীর। জুয়েল রহমানের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই, এ খালে একসময় স্বচ্ছ পানির প্রবাহ ছিল। শিশু কিশোররা হই হুল্লোড়ে সাঁতরে বেড়াতো খালের পানিতে, কিন্তু এখন খালের অস্তিত্বই খুঁজে পাওয়া দুষ্কর। খালগুলো পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। বিগত 4 দশকে ব্রাহ্মণবাড়িয়া শহরের টাউন খাল সহ অন্তত 3টি খাল দখল দূষণে হারিয়ে গেছে। সংস্কার ও খননের অভাবে খালগুলো মরে যাচ্ছে, অথচ একসময়ে শহরের জলাবদ্ধতা নিরসনে খালগুলো ব্যাপক ভূমিকা রাখত। দ্রুত দখল আর দূষণ থেকে মুক্ত করে খালগুলোর নাব্য ফিরিয়ে আনার দাবি পৌরবাসীর। খালগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত সামাজিক আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সামাজিক সংগঠনগুলো। আগে আমরা 12 মাসে এটাতে পানি পেতাম, বাট এখন সেই পানিটা পাওয়া যায় না। দখল এবং দূষণের কারণে এটা একটা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। শত বছর ঐতিহ্য এই হালটা পুনরুদ্ধার হোক। আমরা তো দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছি, নাগরিক যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে কাজ করছি, কথা বলছি। আমাদের শহরের স্বার্থে এই 3টি খাল পুনঃখনন করা দরকার। সরকারের উচ্চপদস্থ যে মন্ত্রণালয়গুলো আছে তাদের দ্বারস্থ আমরা হব প্রয়োজনে, কিন্তু খালগুলোকে আমরা উদ্ধার করেই ছাড়ব। পৌরসভা ও জেলা পরিষদ খালগুলোর দখল দূষণের কথা স্বীকার করে একে অপরকে দোষারোপ করেন। তবে খালগুলো উদ্ধারে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তারা। উচ্ছেদ অভিযানটা আমাদের দ্বারা একা সম্ভব হবে না, যেহেতু মালিকানাধীন জেলা পরিষদ আমাদেরকে সাহায্য করলে আমরা তাদেরকে সাহায্য করব। সবাই মিলে আমরা অবৈধ দখল উচ্ছেদ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দিব। পৌরসভার সাথে মৌখিকভাবে অনেকবার কথা বলেছি, আর পার্শ্ববর্তী আমরা মাইকিংও করেছি যে আপনারা আবর্জনা এবং আপনাদের বর্জ্য যেগুলি আছে সেগুলি খালে ফেলে আমাদের পরিবেশকে দূষণ করবেন না, পরিবেশকে নষ্ট করবেন না। কিন্তু জনগণ কার কথা কে রাখে? আমরা 2টা সংস্থার সাথে বসে আমরা একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। খাল 3টি দখলমুক্ত করা হলে সুফল পাবে প্রায় 2.25 লাখ পৌরবাসী। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেশের বাইরের খবর। মতৈক্যে না পৌঁছায় অতিরিক্ত সময় গড়িয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP26। শুক্রবার সন্ধ্যায় স্কটল্যান্ডের গ্লাসগো সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও চুক্তির কিছু শব্দ নিয়ে আপত্তি থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয় নিয়ে আলোচনা। আর এই অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শনিবারও বৈঠক চলবে বলে জানা গেছে। শেষ হয়েও হলো না শেষ। অতিরিক্ত সময়ে গড়ালো COP26 জলবায়ু সম্মেলন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় পর্দা নামার কথা থাকলেও প্যারিস জলবায়ু সম্মেলনের লক্ষ্যমাত্রা নিয়ে মতৈক্যে না পৌঁছায় সময় বাড়ানো হয়েছে। আর অব্যাহত রয়েছে বিশ্ব নেতাদের মধ্যে আলোচনা। যুক্তরাষ্ট্র ও চীন পরিবেশ সংরক্ষণে একসঙ্গে কাজ করার বিষয়ে বিরল এক যৌথ ঘোষণা দিয়েছে। তবে পরিবেশ সংরক্ষণে চুক্তিতে থাকা কিছু শব্দ নিয়ে এখনও যুক্তিতর্ক চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। প্যারিস চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে চলতি দশকেই পরিবেশের তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া অনেকটা অসম্ভব বলে মনে করছেন বিশ্ব নেতারা। এবারের সম্মেলনে স্বাক্ষরিত চুক্তির একটি খসড়া প্রকাশ করা হলেও এখনও বিশ্ব নেতারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। ইতোমধ্যে 2বার সংবাদ সম্মেলন বাতিল করেছেন জলবায়ু সম্মেলনের প্রেসিডেন্ট অলোক শর্মা। শুক্রবার রাতে কোনো চুক্তি না হওয়ায় শনিবার পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এর আগে 2030 সালের মধ্যে বন উজাড় বন্ধ, 2050 সালের মধ্যে বিভিন্ন দেশের কার্বন নিরপেক্ষ হওয়ার ঘোষণা সহ যুক্তরাষ্ট্র ও চীন পরিবেশ সংরক্ষণে একত্রে কাজ করার বিষয়ে ঘোষণা দেয়। শুক্রবার বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন চুক্তি অনুযায়ী আলোচকদের পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন ঠেকাতে ধনী দেশগুলোকে আরও এগিয়ে আসতে হবে। দরিদ্র দেশগুলোর ক্ষতিপূরণে আরও অর্থ বরাদ্দের প্রতি জোর দেন তিনি। এদিকে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে বিক্ষোভ ও চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে পরিবেশবাদীরা। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতিপূরণের জন্য চাপ দিচ্ছে স্বল্পোন্নত দেশগুলো। শায়লা রহমান, ইমা, সময় সংবাদ। এদিকে গ্লাসগোয়ে জলবায়ু সম্মেলনের শেষ সময়ে বক্তব্য রাখেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
এ সময় বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সভাপতি সাবির হোসেন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন ইস্যুতে দর কষাকষির কোনো সুযোগ নেই। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেই কার্যকর পদক্ষেপ নিয়ে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি। What are we negotiating here? Are we just negotiating an agreement, or are we negotiating what is actually non-negotiable? We are negotiating about our future. We are negotiating our very existence. We call climate change an existential threat. So that should not really be negotiable. But yet we are spending time and effort to negotiate that particular aspect. And why are we negotiating? Is it just to keep the UNFCCC process functioning? It is just to keep the heart of UNFCCC ticking away? Or is it to deliver real change which science demands and which the future generation is always going to hold us accountable to? আগামী বছর কলকাতায় আয়োজিত আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে 31 জানুয়ারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তৃতীয়বারের মতো এ বইমেলার থিম কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। শুক্রবার রাতে কলকাতা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সুব্রত আচার্যের রিপোর্ট। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবার নিয়ে বাংলাদেশকে 3বার থিম কান্ট্রি করা হচ্ছে। এর আগে আরো 2 দফায় করা হলেও এবার কারণটি ভিন্ন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে স্মরণ করে এই আয়োজন করছে কলকাতা বইমেলা কর্তৃপক্ষ। এই প্রথম কোনো দেশ কলকাতা বইমেলার ইতিহাসে 3বার থিম কান্ট্রি বা ফোকাস কান্ট্রি করা হচ্ছে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হবে সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে। প্রতি বছরের মতো ৪৫তম এই বইমেলাতেও ভারতীয় দেশীয় প্রকাশনা সংস্থার পাশাপাশি থাকবে লিটল ম্যাগাজিনের স্টলও। এছাড়া আন্তর্জাতিক এই বইমেলায় বিশেষ আকর্ষণ ৮ম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালও অনুষ্ঠিত হবে প্রতিবারের মতোই। কোভিড পরিস্থিতি, স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মেনেই বইমেলার আয়োজন করা হবে। মাস্ক ছাড়া মেলায় প্রবেশে থাকছে নিষেধাজ্ঞা। এবারের কলকাতা বইমেলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১০৫তম জন্মবর্ষ ও সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ এবং ভারতের স্বাধীনতার ৭৫তম বছরও উদযাপন করা হবে একই সঙ্গে। যেটা আমরা ভেবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্ব মানবতার কল্যাণে শক্তিশালী অংশীদারিত্বের তাগিদ প্রধানমন্ত্রীর। ইউনেস্কোর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান। কাল শুরু এসএসসি ও সমমান পরীক্ষা। অভিভাবকদের মাঝে স্বস্তি, ডিজিটাল জালিয়াতি রোধে তৎপর প্রশাসন। এবং প্রশ্ন ফাঁসের পর এবার ফল প্রকাশের আগেই চাকরির নিয়োগ পরীক্ষার খাতা বিক্রির অভিযোগ। দায় এড়াতে পারে না আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়, বলছে পুলিশ, তদন্তের দাবি। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়।